উল্লাসে মাতোয়ারা ইরানের সাধারণ মানুষ। তেহরান জুড়ে বিজয় র্যালি। যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইসরায়েলিরা। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। পেন্টাগনের প্রতিবেদন প্রকাশ। মার্কিন গণমাধ্যমে সরাসরি প্রত্যাখ্যান ট্রাম্পের। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার পথে জোহরান মামদানি। রাজনীতিতে সাড়া ফেলা ৩৩ বছর বয়সী মুসলিম অভিবাসীর সামনে ইতিহাস গড়ার হাতছানি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইসরায়েলের সাথে লড়াই এবং যুদ্ধবিরতির পর ইরান জুড়ে চলছে উল্লাস। পরমাণু কেন্দ্র ধ্বংসে ব্যর্থতা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সফলতা উদযাপন চলছে ইরান জুড়ে। এদিকে যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরাও। এর আগে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে তেহরান, তেল আবিব। রাজধানী তেহরানে সমবেত লাখো লাখো ইরানি। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে পথে নামেন তারা। পরমাণু কেন্দ্র ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন, কোনোটিতে ইসরায়েল সফল হয়নি। উল্টো তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাতে সফল হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন তারা। আমাদের মাথা নত করার ইতিহাস নেই। যারাই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এদিকে চোখের সামনে নিজের ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় প্রথমবারের মতো দেখছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতির পর বাংকার আর আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারাও। গেল 12টা দিন খুবই কষ্টে কেটেছে। বাংকারে থাকা নিশ্চয়ই আনন্দজনক কোনো ঘটনা নয়। এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইআরজিসি। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলমুখী 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ, যা ইরান থেকে ছোড়া হয়েছে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল। আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। এর আগে 12 দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ইসরায়েলের মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। প্রায় অক্ষত রয়েছে সকল সেন্ট্রিফিউজ। মার্কিন অভিযানে 3 দিন পর পেন্টাগনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়, বড়জোর মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ভুল আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি প্রতিবেদন ফাঁস হওয়াকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। 30,000 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন। এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি। শনিবার অত্যাধুনিক 7টি B2 বোমারু বিমান সহ মোট 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু 72 ঘন্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো। এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে CNN, CBS এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনও অক্ষত।
তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার, শুধু স্থলভাগের অবকাঠামোই ধ্বংস হয়েছে হামলায়, আর তাতে বড়জোর মাস দুয়েক পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস, জানায় প্রেসিডেন্টকে হেয় করতেই দেয়া হচ্ছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রতিবেদনগুলোকে অসত্য আখ্যা দেন তিনি, আর গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন ট্রাম্প নিযুক্ত মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান, বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না ইরান। যে কোনো মূল্যে অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। লন্ডন ভিত্তিক ওয়েবসাইট নিউ এরাবকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান, কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে সরে আসবে না ইরান, এমনটাও বলেন আব্বাস আরাকচি। ইসরায়েলের সাথে সংঘাত যুদ্ধবিরতির পর প্রথমবার জনসম্মুখে দেখা গেল ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকরের পর রাজধানী তেহরানে আয়োজিত এক বিজয় র্যালিতে অংশ নেন তিনি। প্রকাশিত ভিডিওতে সামরিক পোশাকের পরিবর্তে সাধারণ বেশভূষায় জনগণের সাথে হাসতে ও কথা বলতে দেখা যায় ইসমাইল কানিকে। এর আগে ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম। 2024 সালে লেবাননে আইডিএফ এর হামলার সময় জেনারেল ইসমাইল কানি নিহতের জোরালো গুঞ্জন ওঠে। প্রয়াত কাশেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদস ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। পরমাণু ইস্যুতে সংলাপে ফিরতে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। বলেন, সরাসরি দুদেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ রয়েছে। মধ্যস্থতাকারীদের সাহায্যে পুনরায় আলোচনার টেবিলে ফেরার সুযোগ তৈরি করেছেন তারা। বিষয়টি নিয়ে আশা ব্যক্ত করেছেন স্টিভ উইটকফ। ইরানের সাথে সংঘাত শুরুর আগে পরমাণু ইস্যুতে ওমান ও ইতালিতে 5 দফায় বৈঠক হয় তেহরান ওয়াশিংটনের কূটনীতিকদের মাঝে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির নায়ক হতে চাইছেন ট্রাম্প। সবার আগে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভারত পাকিস্তান সংঘাত বন্ধেরও কৃতিত্ব নিতে দেখা যায় তাকে। প্রস্তাব দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার। ঠিক কী কারণে সারা বিশ্বের সংঘাত আর যুদ্ধ বন্ধের তৎপর মার্কিন প্রেসিডেন্ট? বিভিন্ন বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পাওয়ার আশা হতে পারে অন্যতম কারণ। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পরপরই শুরু হয় তোলপাড়। কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান, ফলে শঙ্কা দেখা দেয় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার। তবে ইরানের ওপর পাল্টা হামলার পরিবর্তে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে 12 দিন ধরে চলা সংঘাতের সমাপ্তি হয়েছে জানিয়ে শুভেচ্ছা জানান তিনি। যুদ্ধবিরতির পরেও হামলা পাল্টা হামলার ঘটনায় ইরান ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়েন প্রেসিডেন্ট। এদিকে আমেরিকার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানের পরমাণু প্রকল্প ধ্বংস করার জন্য ট্রাম্পকে বাহবা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনীরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন। এখন আমরা যে পর্যায়ে আছি, এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না। সপ্তাহখানেক আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। এখন তারা অক্ষম, তাই এটি একটি অনেক বড় বিষয়।
ইরান ইসরায়েলের ইস্যুতে যুদ্ধবিরতির বিষয়টি সবার আগে সামনে নিয়ে আসেন ট্রাম্প। ঠিক এমনটাই করেছিলেন ভারত পাকিস্তানের সংঘাতের পরেও। ফলাও করে বিভিন্ন সময় কৃতিত্ব নিতেও দেখা যায় তাকে। এর আগে রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধের জন্য মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। তবে ঠিক কী কারণে সকল সংঘাত মীমাংসায় অবদান রাখতে চাইছেন ট্রাম্প? দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পূর্বে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেন তিনি। কিছু বিশ্লেষণ বলছে নিজ অনুসারীদের মাঝে সেই প্রতিশ্রুতি রাখতেই ট্রাম্প এই সমঝোতার নায়ক হতে চাইছেন। তবে বেশ কিছু গণমাধ্যমের বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পুরস্কার চাইছেন ট্রাম্প। বারাক ওবামার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতেই নেমেছেন এই মিশনে। বিভিন্ন সময়ে নোবেল প্রদানের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। অভিযোগ তুলেছেন শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য হলেও তাকে সেই সম্মান দেওয়া হচ্ছে না। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট অফিস। জানায় মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রতিরক্ষা বাণিজ্য সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। তুরস্ক জানায় এ সময় এরদোগান ইরান ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি গাজায় আগ্রাসন বন্ধে সংলাপের আহ্বান জানিয়েছেন। গত 2 দশকে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে প্রাণ গেছে প্রায় 47 লাখ মানুষের। এর মধ্যে 9,40,000 মানুষ নিহত হয়েছে সরাসরি সামরিক সংঘাতে। বাকিদের মৃত্যু হয়েছে যুদ্ধের পরোক্ষ প্রভাবে। সরাসরি সংঘাতে ইরাক ও আফগানিস্তানে মৃত্যু হয়েছে 5 লাখের বেশি মানুষের। ইয়েমেন, সিরিয়াতেও বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন। ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর আলোচনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি। তাদের একের পর এক যুদ্ধে গত 2 দশক ধরেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। মার্কিন সেনাদের আগ্রাসী অভিযানে ইরাক, ইয়েমেন, সিরিয়া রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু মানুষের মৃত্যু দেখেছে এশিয়ার আরেক দেশ আফগানিস্তানও। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণ বলছে 2001 সাল থেকে পরবর্তী 2 দশকে যুক্তরাষ্ট্র পরিচালিত যুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে মৃত্যু হয়েছে 9,40,000 মানুষের। ক্ষুধা, চিকিৎসার অভাবসহ অন্যান্য কারণ আমলে নিলে প্রাণহানির এই সংখ্যা 45 থেকে 47 লাখ। ওয়াটসন ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে ইরাক। 2003 সালে যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের তাণ্ডবে দেশটিতে প্রাণ গেছে 3,15,000 মানুষের। গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আগ্রাসন শুরু করেছিল ওয়াশিংটন। তবে আজ পর্যন্ত সেই অস্ত্রের অস্তিত্ব মেলেনি। 9/11 সন্ত্রাসী হামলার পর 2001 সালে আফগানিস্তানে শুরু হয় মার্কিন সেনাদের আল কায়দা বিরোধী অভিযান। প্রায় 20 বছরের যুদ্ধে সেখানে সরাসরি সংঘাতে প্রাণ গেছে 2,43,000 মানুষের। মার্কিন যুদ্ধের কারণে সিরিয়ায় আরও 2,69,000 এবং ইয়েমেনে মৃত্যু হয়েছে 1,12,000। এ সময় যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশের 30,000 মানুষের প্রাণহানি হয়েছে। এসব যুদ্ধে 2 দশকে 5.8 ট্রিলিয়ন অর্থাৎ $5,80,000 কোটি খরচ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেয়া সেনাদের পেছনে যুদ্ধ পরবর্তী খরচ সহ মোট ব্যয় $8 লাখ কোটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মোসাদের সাথে সম্পৃক্ততার দায়ে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। 12 দিন ধরে চলা ইসরায়েল ইরান সংঘাত বন্ধ হওয়ার পর এই তথ্য জানায় তেহরান। মোসাদের হয়ে কাজ করার পাশাপাশি অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে ওই 3 ইরানি নাগরিককে সাজা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানায় এছাড়াও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও প্রায় 700 জনকে আটক করা হয়েছে। বিতর্কিত ভিডিও প্রকাশ করে আবারও সমালোচনার সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায় একটি B-2 বোমারু বিমান ডজন ডজন বোমা ফেলছে। ভিডিওটিতে বং বিরান লিরিকযুক্ত একটি গান সংযুক্ত করা হয়েছে। ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওর গানটি মূলত বিচ বয়েজের জনপ্রিয় গান বারবারা অ্যানের প্যারোডি সংস্করণ। মূল গানের বারবারা অ্যান অংশটিকে বদলে বম্ব ইরান করা হয়েছে।
জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে ইরানের সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট সদস্যরা। গত 2 সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রেক্ষিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এটি বাস্তবায়নের জন্য এখন তেহরানের প্রয়োজন জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন। পারমাণবিক স্থাপনাগুলোতে এই আক্রমণের নিন্দা না জানানোয় IAEA এর সমালোচনা করেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। সংস্থাটির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কালিবাফ জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত IAEA এর সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত রাখবে তেহরান। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও 41 জন, জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। বুধবার ভোররাত থেকে বিভিন্ন স্থানে চালানো হামলায় প্রাণ হারান তারা। তাদের মধ্যে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে IDF এর গুলিতে প্রাণ হারান অন্তত 14 জন। স্থানীয় সময় সকালে বোমা হামলার শিকার হয় দের আল বালার একটি বাড়ি। এতে ঘটনাস্থলে প্রাণ হারান একই পরিবারের 5 সদস্য। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরেও নিহত হয়েছে আরও 3 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 56,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় একদিনেই প্রাণ হারালো 7 ইসরায়েলি সেনা। মঙ্গলবার IDF এর একটি সাঁজোয়া যানে ঘটানো হয় বিস্ফোরণ, তাতেই হয় প্রাণহানি। বুধবার নিহতদের মধ্যে 6 সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েল। IDF জানায়, সাঁজোয়া যানটিতে কৌশলে বিস্ফোরক রেখে দিয়েছিল ফিলিস্তিনি যোদ্ধারা। পরে খান ইউনিসে যাওয়ার সময় ঘটে বিস্ফোরণ। তবে এখনো কোনো স্বাধীনতাকামী সংগঠন হামলার দায় স্বীকার করেনি। গাজা ইসরায়েলি আগ্রাসনের জবাবে নিয়মিতই প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনি যোদ্ধারা। হামাস ছাড়াও লড়াই করছে ইসলামিক জিহাদ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো মেয়র হতে পারেন একজন মুসলিম। আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মুসলিম অভিবাসী জোহরান মামদানির মনোনয়ন অনেকটাই নিশ্চিত। বেশিরভাগ সময় ডেমোক্রেটরাই হয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র। অল্প সময়ে রাজনীতিতে সাড়া ফেলা 33 বছর বয়সী মামদানির সামনে তাই ইতিহাস গড়ার হাতছানি। জোহরান মামদানি বছরখানেক আগেও ছিলেন না আলোচিত কেউ। তবে 33 বছর বয়সী এই মুসলিম যুবকই হতে পারেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহর নিউ ইয়র্কের পরবর্তী মেয়র। জোহরান মামদানির মা আলোচিত ভারতীয় মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব মীরা নায়ার, বাবা ভারতীয় বংশোদ্ভূত গবেষক ও লেখক মাহমুদ মামদানি। রাজনীতির সাথে মামদানির সম্পর্ক নতুন নয়। বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির আইন প্রণেতা তিনি। ভারতীয় বংশোদ্ভূত মামদানি একজন মার্কিন আইন প্রণেতা। দীর্ঘদিন ধরেই জড়িত ডেমোক্রেট পার্টির কর্মী হিসেবে। মঙ্গলবার ডেমোক্রেট পার্টির নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রাইমারিতে সমর্থকদের বিপুল ভোট পান তিনি। আজ আমরা ইতিহাস তৈরি করেছি। নেলসন ম্যান্ডেলার ভাষায়, বাস্তবে না ঘটা অবধি কোনো কঠিন কাজকেই অসম্ভব মনে হয়, তবে আমরা তা করিয়ে দেখেছি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদের জন্য ডেমোক্র্যাট প্রার্থী হতে চলেছি আমি। মামদানির প্রধান প্রতিপক্ষ ছিলেন নিউ ইয়র্কের সাবেক ডেমোক্রেট গভর্নর অ্যান্ড্রু কিউমো। দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি আর বিপুল পরিমাণ আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও বড় ব্যবধানে মামদানির কাছে ধরাশায়ী হয়েছেন তিনি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট প্রার্থী মনোনীত হননি মামদানি। র্যাঙ্কড চয়েস সিস্টেম পর্বের পরের সপ্তাহে হবে চূড়ান্ত নাম ঘোষণা। এ প্রক্রিয়ায় মোট 5 জনকে পছন্দ অনুসারে নির্বাচন করেন ভোটাররা। তবে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানোর কারণে মামদানির মনোনয়ন পাওয়া এখন সময়ের ব্যাপার। আমি শুধু মামদানিকে ভোট দিতে এসেছি। পরিবার ও বন্ধুদেরও তাদেরকে ভোট দিতে বলেছি। মেয়র হিসেবে তিনি যোগ্য ব্যক্তি হবেন, এটাই বিশ্বাস করি। আমি মামদানিকে ভোট দিয়েছি। আমার ছেলেসহ বহু তরুণ এবার ভোট দিয়েছে। তাদের মধ্যেও মামদানির প্রতি সমর্থন দেখেছি। নিজ দলের প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও মেয়র পদে অভিষেকের জন্য জিততে হবে নভেম্বরের নির্বাচন। নিউ ইয়র্কে বেশিরভাগ সময় ডেমোক্রেট প্রার্থী মেয়র হয়ে এসেছেন। সেই ধারা অব্যাহত থাকলে অভিবাসী এই তরুণী হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।
মঙ্গলবার একদিনে রুশ হামলায় দেশটির বিভিন্ন শহরে প্রাণ গেছে কমপক্ষে 26 জনের। এর মধ্যে নিপ্রতে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে। শহরটিতে মিসাইলের আঘাতে নিহত হয়েছেন 17 জন, আহত হয়েছেন আরও 279 ইউক্রেনীয়। কর্তৃপক্ষ জানায় মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিপ্রতে 30টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও 8টি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সামিতে 3 জন, সামার শহরের কাছাকাছি মৃত্যু হয়েছে 2 জনের। প্রাণহানির খবর পাওয়া গেছে অন্যান্য শহরেও। এর আগে সোমবার রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় 10 ইউক্রেনীয়র মৃত্যু হয়। প্রথমবারের মতো নিজ দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এই পরীক্ষা চালায় দেশটি। জাপানের শিজুনাই অ্যান্টি-এয়ার ফায়ারিং রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় স্বল্প পাল্লার সারফেস টু শিপ মিসাইলটি। দক্ষিণ উপকূল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি নৌকা লক্ষ্য করে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে জাপান। এবারই প্রথম নিজেদের ভূখণ্ডে এই পরীক্ষা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানায় রোববার আবার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা রয়েছে তাদের। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।